তো এখন আমরা দাঁড়িয়ে আছি বিবেকানন্দ রকের সামনে, দাঁড়িয়ে আছি একদম ইন্ডিয়া ম্যাপের সব থেকে শেষ পজিশন। আমরা চলে এসেছি কন্যাকুমারীর মন্দিরের ভেতর। কন্যাকুমারীকে কিন্তু একদম শপিং এর হাব বলতে পারো। এখানে ধারে প্রচুর প্রচুর দোকান। আজকে আমাদের ফ্লাইট, এটা করে আমরা যাব ব্যাঙ্গালোরে। আমার চ্যানেলে কখনো দেখিয়েছি দীঘা কিংবা পুরী, আজ আপনাদেরকে দেখাবো কন্যাকুমারী। কয়েকটি সুন্দর সুন্দর জায়গা দেখে এসে আমরা আজ পৌঁছেছি তামিলনাড়ুর কন্যাকুমারীতে। আজকের এপিসোডে আপনাদেরকে কন্যাকুমারীর কিছু অজানা গল্প শোনাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আমি চলে এসেছি আমাদের হোটেলের ছাদে। একবার তোমাদেরকে দেখাই আমাদের হোটেলের ছাদ থেকে ভিউটা কিরকম লাগে। লুক এট দিস ভিউ ম্যান, কি সুন্দর লাগছে সমুদ্রটাকে দেখতে। আর এখানে দাঁড়িয়ে সমুদ্রের যে হাওয়াটা, মানে আমি একটু হালকাভাবে ফোনটা ধরলে ফোনটাই হয়তো আমার হাত থেকে তো বিকালবেলা একটু ফ্রেশ হয়ে আমরা এখন বেরিয়েছি কন্যাকুমারীর বিচের পাশে ঘুরতে। তো এখানে জাঁকজমক পুরো এরিয়া, চারিপাশে প্রচুর হোটেল আছে। তো আমাদের হোটেল থেকে কিন্তু মাত্র 500 মিটার ডিস্টেন্সেই আছে কন্যাকুমারীর বিচ। এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে তোমরা শপিং খুব ভালোভাবে করতে পারবে, এত দোকান। আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার সব থেকে শেষ পয়েন্টে কন্যাকুমারীতে। এই দেখো একদম শেষ পয়েন্ট, লাস্ট পয়েন্টে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। এর থেকে একটু আগে এগোলেই কিন্তু আছে শ্রীলঙ্কা। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই অতি ফেমাস বিবেকানন্দ রক, যার পিছনে কিন্তু বসে স্বামী বিবেকানন্দ তপস্যা করেছিলেন। বিকেলে যখন কন্যাকুমারী সি বিচের কাছে এসে পৌঁছালাম, তখন আমরা সাক্ষী ছিলাম বিবেকানন্দ রকের ওপর একটি সুন্দর লেজার লাইট শোয়ের। মনে অনেক উত্তেজনা ছিল, কারণ কাল আমরা অবশেষে বিবেকানন্দ রকে যাব। গুড মর্নিং সকলকে। এখন আমি রয়েছি কন্যাকুমারীতে, আর কালকে আমি আপনাদেরকে দেখিয়েছি কন্যাকুমারীর বিবেকানন্দ রকের রাত্রিবেলার ভিউ। আজকে আমি আপনাদেরকে দেখাবো সকালবেলার কন্যাকুমারীর বিবেকানন্দ রককে কিরকম দেখতে লাগে। তো একটু চেঞ্জ ইন প্ল্যান। এখন আমরা যাচ্ছি আগে বিবেকানন্দ আশ্রমে, তারপর ওখান থেকে ফিরে এসে বিবেকানন্দ রকের সামনে যাব। এই যে আমাদের দক্ষিণেশ্বর টেম্পল। ইনি হচ্ছে মানিয়া একনাথজি রানাডে, দ্য ফাউন্ডার অফ বিবেকানন্দ রক মেমোরিয়াল অ্যান্ড বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী। এখানে আসলে আপনি স্বামী বিবেকানন্দর জীবনের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, আর অ্যাজ এ বাঙালি হয়ে আপনার এখানে এসে অনেকটাই গর্ববোধ হবে। আর আজকে কিন্তু আমি একটা বড়সড় চ্যালেঞ্জ নিয়ে ফেলেছি, তোমরা বুঝতেই পারছো। এই ধুতি সামলানো আমার পক্ষে খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ আমি রেগুলারলি ধুতি পরি না, আর এই ধুতি পরে আজকে সারাদিন আমি কাটাবো ভেবেছি। আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা সানরাইজ বিচ। এখন তো সানরাইজ হয়ে কতক্ষণ হয়ে গেছে, রাস্তা এখন ঠিক জানি না, হারিয়েও যেতে পারি। আচ্ছা, এখন আমরা সুন্দর এরকম বনের মধ্যে দিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না। মন্দিরের এখানে কিন্তু প্রচুর ময়ূর আছে, এই দেখো। তো এখন আমরা চলে এসেছি সানরাইজ পয়েন্টে। এখান থেকে কিন্তু বিবেকানন্দ রক কন্যাকুমারীর খুব সুন্দরভাবে দেখা যায়। চলো তোমাদেরকে একবার ভিউটা দেখাই। এখানের বালিটা কিন্তু পুরো ব্ল্যাক কালারের, একদম দেখো। তো তোমরা যদি শান্ত নিরিবিলি জায়গা পছন্দ করো, তোমাদেরকে কিন্তু আসতে হবে বিবেকানন্দর এই মন্দিরটাতে। এই পয়েন্টটা থেকে কিন্তু খুব ভালোভাবে সানরাইজ দেখা যায়। তোমরা যদি এখান থেকে সানরাইজ দেখতে যাও, সকালবেলা একদম চলে আসবে। বাট আমরা যখন এসেছি এখন বাজে প্রায় 11টা, তো 11টার সময় সূর্য একদম মাথার ওপরে, তো আমরা কিন্তু সানরাইজ দেখতে পারলাম না। বাট তোমরা যদি চাও, তোমরা কিন্তু এসে এখান থেকে খুব ভালোভাবে সানরাইজ দেখতে পারো। আমরা এখন আমরা চলে এসেছি কন্যাকুমারী সি বিচের কাছে। এখান থেকে কিন্তু বোট ছাড়ে, যেটা হচ্ছে বিবেকানন্দ রকে নিয়ে যায়। নোটিশ লাগিয়ে দিয়েছে, যেহেতু হেভি উইন্ড আছে তাই জন্য ফেরি সার্ভিস বন্ধ। ব্যাড লাক, আর কিছুই করা যাবে না। মনটা সবারই খুবই খারাপ হয়ে গেল এই জিনিসটা দেখে। তো সবারই মনটা খুবই খারাপ হয়ে গেল, কারণ আমরা বিবেকানন্দ রক আর সামনে থেকে দেখতে পাচ্ছি না, যেহেতু এত উইন্ডের জন্য বন্ধ রয়েছে। কালকেও শুনছি বন্ধ থাকবে। কন্যাকুমারীর বিবেকানন্দ রকে যেখানে আমরা যেতে পারলাম না, সেখানকার একটি ছোট্ট গল্প আপনাদেরকে শোনাই। এখানে আপনাদেরকে ফেরি সার্ভিসের মাধ্যমে বিবেকানন্দ রক মেমোরিয়ালে যেতে হবে, কিন্তু লাইন খুবই দীর্ঘ থাকে।
সাধারণ এন্ট্রির দাম 75 টাকা আর স্পেশাল এন্ট্রি টিকিটের দাম 300 টাকা। যদি আপনি কম সময় লাইনে দাঁড়িয়ে যেতে চান তাহলে আপনাকে নিতে হবে স্পেশাল এন্ট্রি টিকিট। রাস্তা মাত্র 10 মিনিটের, তবে সাগরের ঢেউগুলো বেশ শক্তিশালী। হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে যে সংঘর্ষ ঘটে সেক্ষেত্রে হৃদয়কে অনুসরণ করো বলেছিলেন স্বামী বিবেকানন্দ, যিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক নেতা ছিলেন। যখন আপনি কন্যাকুমারীতে পৌঁছাবেন তখন আপনার হৃদয় এবং মস্তিষ্ক উভয়কেই অনুসরণ করতে বাধ্য হবেন, কারণ বিবেকানন্দ রক মেমোরিয়াল তার অপ্রতিম মহিমায় আপনাকে স্বাগতম জানাবে। ভারতের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ বিবেকানন্দ রক মেমোরিয়াল সাগরের এক পাথরে অবস্থিত, যা মূল ভূখণ্ড থেকে প্রায় 500 মিটার দূরে অবস্থিত। একজন 19 শতকের দার্শনিক এবং লেখক স্বামী বিবেকানন্দ 1893 সালে শিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে ভারতের আধ্যাত্মিক খ্যাতি বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছিলেন। মহান এই সন্ন্যাসীর সম্মানে 1970 সালে এই স্মৃতিস্তম্ভটি নির্মিত হয়। যে পাথরে এই স্মৃতিস্তম্ভটি নির্মিত বলা হয় এটি সেই স্থান যেখানে স্বামী বিবেকানন্দ বোধি লাভ করেছিলেন। কিংবদন্তি অনুযায়ী এই পাথরের দেবী কন্যাকুমারী শিবের প্রতি প্রার্থনা করেছিলেন, ফলে এটি ভারতের ধর্মীয় অঙ্গনে এক গুরুত্বপূর্ণ স্থান হিসেবে প্রতিষ্ঠিত রয়েছে। ভারতের মধ্যে একটি বিশেষ অংশ সংরক্ষিত রয়েছে যা দেবী কন্যাকুমারীর পায়ের ছাপ হিসাবে বিবেচিত হয়। স্মৃতিস্তম্ভটি বিভিন্ন স্থাপত্য শৈলীর একটি সুন্দর সমন্বয় প্রদর্শন করে, শ্রীপদ মণ্ডপম এবং বিবেকানন্দ মণ্ডপম এই স্মৃতিস্তম্ভের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এছাড়াও এখানে স্বামী বিবেকানন্দের একটি জীবন আকারের ব্রোঞ্জ মূর্তি স্থাপন করা হয়েছে। এই পাথরটি ঘিরে রয়েছে লাক্ষাদ্বীপ সাগর, যেখানে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর এবং আরব সাগরের সঙ্গম ঘটে। এর অবস্থান অত্যন্ত চিত্রময় এবং আপনাকে অবাক করে দেবে। 2025 সালের নতুন চমক হচ্ছে এই বিবেকানন্দ রক থেকে গ্লাস ব্রিজ তৈরি করা হয়েছে, দ্য থিরুভাল্লুভারের মূর্তি পর্যন্ত যাবে। এটি ভারতবর্ষের প্রথম গ্লাস ব্রিজ যা সমুদ্রের ওপর তৈরি করা হয়েছে। থিরুভাল্লুভার ছিলেন এক প্রখ্যাত তামিল কবি ও দার্শনিক, যিনি থিরুকুলার নামের একটি মহাকাব্য রচনা করেছেন। এই কাব্যটি জীবনের বিভিন্ন দিক যেমন নৈতিকতা, নৈতিক আচরণ, প্রেম এবং সমাজের প্রতি দায়িত্ব সম্পর্কিত মূল্যবান উপদেশ প্রদান করে। থিরুভাল্লুভার 2000 বছরেরও বেশি সময় আগে জন্মগ্রহণ করেছিলেন, তবে তার কাজের প্রাসঙ্গিকতা কিন্তু আজও অমলিন। তিনি তামিল সাহিত্যের একজন কিংবদন্তি এবং ভারতের ঐতিহ্যের অমূল্য রত্ন। এতদূর এলাম কন্যাকুমারী, অনেকেরই ইচ্ছে পূরণ হলো মন্দিরটা দেখে, কিন্তু আমাদের একটা স্বাদ অপূরণ রয়ে গেল। আমরা বিবেকানন্দ রক যেতে পারলাম না। এরিয়ার সমুদ্রের যে উত্তাল ঢেউ এই বাতাসের মধ্যে, সেটা কিন্তু আমরা বেশ উপভোগ করতে পারছি। এটা অন্তত আমাদের মনকে সন্তুষ্টি দিয়েছে। এই জায়গাটার ভিউটা কিন্তু একটা আলাদাই লাগছে। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কত ফটোগ্রাফার কি সুন্দর সুন্দর ফটো তুলছে পিছনে এই বিবেকানন্দ রকের সামনে। দারুণ লাগছে জাস্ট জায়গাটা। আর করা যাবে, আপাতত সমুদ্রের এই ঘাটটা মাছের যে বোটগুলো ছিল সেই বোটের উপর উঠে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুললাম আর এই ভিউ এনজয় করছি। আস্তে আস্তে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তারপর আমরা কন্যাকুমারীর মন্দিরের ভেতর প্রবেশ করলাম। মন্দির খোলার সময় ছিল সকাল 6টা থেকে 12:30, আবার 4টে থেকে 8টা পর্যন্ত। মন্দিরের ভেতরে কোনো ছবি তোলা যাবে না, তবে আপনারা মোবাইল পকেটে রাখতে পারেন। আর ছেলেদেরকে শুধুমাত্র মন্দিরে প্রবেশের জন্য খালি গায়ে যেতে হবে, নিচে জিন্স বা যে কোনো প্যান্ট পরে যেতেই পারবেন। তবে মেয়েদের জন্য কোনো নির্দিষ্ট পোশাক নিয়ম নেই, তারা যে কোনো পোশাক পরেই প্রবেশ করতে পারেন। কন্যাকুমারীর মন্দির দেখে ভালো লাগলো বেশ। ভেতরে তো ক্যামেরা वगैरह কিচ্ছু করা গেল না, তো যাই হোক বাইরেটা আমরা দেখে আসলাম। আর এখানে যদি তোমরা যেতে চাও এখানে কিন্তু টাইমিংয়ের ব্যাপার আছে। আন্টিরা এখন চলে যাচ্ছে বাড়ি, টাটা। কখন ফ্লাইট তোমাদের আছে? 6টায়। ও বাবা, কি দেখাচ্ছে কি দেখাচ্ছে এখনো ওই আগের দিন। থ্যাঙ্কস ফর ইওর পেশেন্স। টাটা, সাবধানে যাও। টাটা টাটা। A few moments later. পুরো হোটেলে এসে একটু রেস্ট করার পর আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন আমরা সানসেট দেখতে যাচ্ছি। এখন আমি চলে এসেছি কন্যাকুমারীর এমন একটা জায়গায় বোল্ডার ফেলা আছে সমুদ্রের ওপর, যেখান থেকে কিন্তু বিবেকানন্দ রক একদম
জায়গাটাতে যাচ্ছি সেই জায়গা থেকেই যেন মনে হচ্ছে ভিউটা আরও ভালো লাগছে। এখন আমি আরও কাছে চলে এসেছি, একদম আমার পিছনে রয়েছে স্বামী বিবেকানন্দ যেখানে বসে তপস্যা করেছিল, মানে হচ্ছে বিবেকানন্দ রক। তোমরা আমার পিছনেই দেখতে পাচ্ছ বিবেকানন্দ রক, আর কি সুন্দর লাগছে এখান থেকে, ঠিক একদম সানসেটের মুহূর্ত আমরা এখান থেকে বসে এনজয় করছি। আজকে কন্যাকুমারীতে দর্শকের সংখ্যাটা একবার দেখুন, লাখে লাখে লোক অপেক্ষা করছে শুধুমাত্র এই অপরূপ সানসেট দেখবে বলে। কেরালাতে যে সুনামি হয়েছিল তাতে যতজন মারা গেছে তার জন্য কিন্তু তাদের মেমোরিতে এই পার্কটা করা হয়েছে, সুনামি মেমোরিয়াল পার্ক। কন্যাকুমারীকে কিন্তু একদম শপিং এর হাব বলতে পারো। এখানে দুধারে প্রচুর প্রচুর দোকান, পুরো আমাকে এসপ্ল্যানেডের মতো ফিল দিচ্ছে। এখানে রাস্তায় এরকম ছোট ছোট দোকান আমাদের কলকাতা এসপ্ল্যানেডে কিন্তু দেখতে পাওয়া যায়, দারুণ লাগছে। আর এখানে রেটটাও কিন্তু খুবই চিপ, যেমনটা আমি আগে বলেছিলাম ব্লগে। এবার আস্তে আস্তে আমাদের ফেরার পালা। এই যে আমাদের গাড়ি চলে এসছে। আজকে হচ্ছে 4 তারিখ আর এখন বাজে রাত 3টে। এখন আমরা বেরিয়ে পড়ছি তিরুবনন্তপুরম এয়ারপোর্টে যাব বলে, এখানে কন্যাকুমারী থেকে। কন্যাকুমারীতে দেখো এখন চারিপাশে রাস্তা পুরো ফাঁকা, মনটা খুবই খারাপ লাগছে কারণ আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে। ফাইনালি আমাদের ট্রিপ এন্ড হতে চলেছে। তো যাই হোক, কই না, এখন তো যেতে হবে বাড়ি। তিরুবনন্তপুরম এয়ারপোর্ট থেকে আজকে আমাদের ফ্লাইট টু কলকাতা ভায়া ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে আমাদের লেওভার আছে কিছুক্ষণ। তো এখন বাজে ভোর 5টা, আমরা প্রায় এয়ারপোর্টের কাছে পৌঁছেই গেছি। এখন চা খাচ্ছি আমরা সবাই এখানে। প্রথমেরটা কিন্তু ইয়ে ছিল, চেন্নাইতে সেটা কিন্তু T1 ছিল, এখন এয়ারপোর্টে পৌঁছে গেছি, একে একে লাগেজ তুলছি আমরা। তো বোর্ডিং পাস আর সিকিউরিটি চেক ডান। আমাদের ফ্লাইট এখন অন টাইমেই আছে, এখানে দিয়ে দিয়েছে 8:30 টু ব্যাঙ্গালোর। বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, এখন সবাই লাইন দিয়ে দিয়েছে, পরপর আমরা ঢুকবো এখন প্লেনের ভেতরে। এই যে এখানে নোট হচ্ছে কারা কারা প্লেনে উঠলো না উঠলো, সিটে এরা টিক মার্ক মারছে। এখানে থেকে বাসে করে নিয়ে যাবে আমাদেরকে ফ্লাইটের কাছে, এই যে এয়ার ইন্ডিয়া স্যাটস। এটা আজকে আমাদের ফ্লাইট, এটা করে আমরা যাব ব্যাঙ্গালোরে। আমরা আর মামারা পরপর 3জন সিট পেয়েছি। সো বাই বাই টু ত্রিভান্দাম, আবার দেখা হবে। ত্রিভান্দামের T2 যেখানে ইন্টারন্যাশনাল ফ্লাইট ছাড়ে। এখন আমরা নেমে গেছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। এখানে আছে আমাদের 9 ঘন্টার লেওভার, তারপরে আবার বিকালের ফ্লাইটে আমরা ফিরবো কলকাতা। আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু এই T2 টার্মিনালটা চালু হয়নি, কিন্তু এবার চালু হয়ে গেছে। আর এবার আমরা এসে পৌঁছেছি T2 টার্মিনালে। তো দারুণ করেছে ভেতরের ইন্টেরিয়ারটা, দারুণ। তো ব্যাঙ্গালোরে এসে আমি জোম্যাটোতে খাবার অর্ডার করেছিলাম এয়ারপোর্টে। তো আমি ওখানে মেসেজ করে লিখে দিয়েছিলাম যে কাগজের প্লেট আর প্লাস্টিকের চামচ দিয়ে দিতে। কি পাঠিয়েছে ওরা দেখো, কলা পাতা পাঠিয়ে দিয়েছে। ওয়েলকাম টু ব্যাঙ্গালোর। এই যে ব্যাঙ্গালোরের বিরিয়ানি। ব্যাঙ্গালোরের সিকিউরিটি চেক ইন ডান। আমাদের ফ্লাইট এখন দিয়েছে কিনা দেখছি। আমাদের ফ্লাইট দিয়ে দিয়েছে D10 1905 টু কলকাতা। এই যে আজকে আমাদের ফ্লাইট এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস টু কলকাতা। এই যে এখন আমরা বোর্ডিং করে নিচ্ছি আমাদের ফ্লাইটের ভেতর। প্রথমটা গেল, রান নিল, উড়বে। সেকেন্ড বিস্তারায় যাচ্ছে, রান নেবে, উড়বে। থার্ড আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। তো ফাইনালি নেমে গেছি নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে। ভেন্ট নাম্বার 8 দিয়ে আমাদের আজকের লাগেজ দেবে। লাগেজ কালেকশন ডান। আর এটাই হচ্ছে কেরালা সিরিজের লাস্ট ভিডিও। তোমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। চরম ঠান্ডা কলকাতায়, পুরো 16 ডিগ্রি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে। এখন অপেক্ষা করছি আমাদের ট্যাক্সির জন্য। এই যে আমাদের গাড়ি চলে এসছে। তাহলে এরই সাথে আমাদের কেরালা ট্রিপ শেষ হলো। তোমাদের ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে পারো। তোমাদের একটিমাত্র কমেন্ট আমাকে উৎসাহিত করবে আরও সুন্দর এরকম ভিডিও বানানোর জন্য।
দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।